আমরা যারা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য লক্ষ্যে রাজনীতি করি তারা অধিকাংশই আসলে বিভিন্ন দল মত বিভিন্ন ভাগে আমরা বিভক্ত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রাজনীতিটাকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি না। সমস্ত শ্রমিক ভাই বোন, কৃষক, শ্রমিক, সর্বস্তরের সাধারণ খেটে খাওয়া মানুষ সবাইকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি না, যার ফলে শ্রমিকদের অধিকারের ব্যাপারটা রাজনৈতিক দাবি দেওয়ার মধ্যেই আটকে আছে। সেটা আসলে বাস্তবায়নের কোনো প্রচেষ্টা আমরা কোনো নির্বাচিত, অনির্বাচিত কিংবা স্বৈরাচার কারো কোনো কর্মকাণ্ডের মধ্যে আমরা দেখতে পাই না। তো আমরা চাই এমন একটি রাজনীতি বাংলাদেশে এখন দাঁড়াক, যেই রাজনীতি হবে কোনো তন্ত্র মন্ত্র, কোনো ইজম প্রতিষ্ঠার জন্য নয়, যেই রাজনীতি হবে খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য, তাদের সামাজিক নিরাপত্তার জন্য যে রাজনীতি হবে, সেই রাজনীতিটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা এই রাজনীতির মাধ্যমে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ রাজনীতির মাধ্যমে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। যেই কল্যাণ রাষ্ট্রে সকল শ্রমজীবী মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত হবে, সকল শ্রমজীবী মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। মৌলিক চাহিদা আপনারা বলতে পারেন যে স্বাধীনতার 55 বছরে এটা তো অনেকাংশে অনেক দিক থেকে মানুষ এগিয়ে গেছে মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য। তা আমি বলবো কিছু কিছু বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের এখনও এই দেশের খেটে খাওয়া মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত হয় না। এখনও এই দেশের খেটে খাওয়া শ্রমজীবী ভাইয়েরা, কৃষক, শ্রমিক, আপামর দেশের সাধারণ মানুষ তাদের সন্তানদেরকে পুষ্টিকর খাবার দিতে পারছে না। খাদ্যের যে দাম, যে মূল্যবৃদ্ধি আপনারা জানেন যে প্রতিদিন হু হু করে বাড়ছে। আমরা অনেক সময় দেখি মজুরি বৃদ্ধির আন্দোলন, তো মজুরি বৃদ্ধির আন্দোলনের মাধ্যমে মজুরি বৃদ্ধি পায়, কিন্তু সেই মজুরি দিয়ে আজকে যে পণ্যের দাম 100 টাকা, এক মাস পরে সেই পণ্যের দাম 200 টাকা, যার ফলে সেই মজুরি দিয়ে আসলে শ্রমজীবী মানুষের যে মৌলিক চাহিদা, তাদের যে খাদ্যের চাহিদা, এইটা আসলে পূরণ করা সম্ভব। তো এই জন্য আমরা চাই এই খাদ্য নিরাপত্তার জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হোক। দেশের একটা ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে আমরা চাই যে কমপক্ষে 1 কোটি একেবারে অতি দরিদ্র যে শ্রমজীবী মানুষ রয়েছে তাদের একটা তালিকা করা হোক। সেই 1 কোটি পরিবারকে রেশনিং ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণ করা হোক। সেটা সরকার ভর্তুকি দিয়ে অন্তত 4 থেকে 5টা পণ্য, চাল, আটা, তেল, ডাল, এরকম 4-5টা পণ্যে সরকার ভর্তুকি দিয়ে। আমরা চাই যে যেমনিভাবে বিজিবি, পুলিশ, আর্মি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদেরকে যেমনিভাবে রেশনিংয়ের মাধ্যমে তাদের খাদ্যের নিশ্চয়তা দেওয়া হয়, ঠিক তেমনিভাবে শ্রমজীবী মানুষেরও এমনিভাবে যেন একটা ডাটাবেস তৈরি করা হয় অতি দরিদ্র শ্রমজীবী মানুষদের জন্য, যেন এরকম 4 থেকে 5টা পণ্যে সরকার ভর্তুকি দিয়ে রেশনিংয়ের মাধ্যমে তাদের খাদ্য চাহিদা যেন নিশ্চিত করা হয়। এই জন্য আমরা এই যে বর্তমানে যে প্রচলিত যে পদ্ধতি রয়েছে টিসিবি ট্রাকের মাধ্যমে যে খাবার দেওয়া হয়, এইটা যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কারণ টিসিবির এই ট্রাকের মাধ্যমে খাবার দেওয়ার মাধ্যমে, খাদ্যদ্রব্য দেওয়ার মাধ্যমে দেশের নাগরিককে আজকে ভিক্ষুকে পরিণত করা হয়েছে। দেশের সম্মানিত নাগরিকরা, দেশের মালিক যে নাগরিকরা, তাদেরকে ট্রাকের পেছনে আজকে দৌড়াতে বাধ্য করা হচ্ছে। তারা টিসিবি ট্রাকের পেছনে দৌড়ায়, সিরিয়াল দিয়ে, রাস্তায় সিরিয়াল দিয়ে তারা খাবার নিতে হয়। অথচ আমরা রেশনিংয়ের মাধ্যমে আমি আমার বয়সে আমি দেখেছি, আমি ছোট ছিলাম তখন প্রত্যেকটা বাজারে রেশনিংয়ের দোকান ছিল। যাদের রেশন কার্ড ছিল তারা এই দোকান থেকে রেশনিংয়ের খাবার তারা নিতে পারতো, কিনতে পারতো। ঠিক তেমনিভাবে এখনও আমরা রেশনিংয়ের দোকানের মাধ্যমে আমরা এই রেশনিং ব্যবস্থা আবার চালু চাই। আমরা চাই সমস্ত মানুষের কর্মসংস্থান চাই, কোনো মানুষ যেন বেকার না থাকে। যদি সরকার কর্মসংস্থানকে বাধাগ্রস্ত না করে কর্মসংস্থান বৃদ্ধির চেষ্টা করে, আমি বিশ্বাস করি সমস্ত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। বিশেষ করে প্রবাসী শ্রমিক রয়েছে, তাদেরকে সেখানে আমলাতান্ত্রিক জটিলতা এবং বিভিন্ন জটিলতা যদি দূর করার চেষ্টা করা হয়, এবং সরকার যদি আন্তরিক থাকে, ইউরোপের বিভিন্ন ছোটোখাটো দেশগুলোতে প্রচুর শ্রমিকের প্রয়োজন, বিভিন্ন যেখানে মানুষের ঘাটতি রয়েছে সেখানে শ্রমিকের প্রয়োজন। এই জন্য সরকার যদি চেষ্টা করে যে বিভিন্ন দেশে সরকারের প্রতিনিধিরা যাবে, সেখানে গিয়ে তাদের জন্য শ্রম শক্তি বা জনশক্তি
যে রপ্তানির ব্যবস্থা, এইটা যদি সরকার করে তাহলে আমি মনে করি অনেকাংশে এই দেশের শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা যাবে। পাশাপাশি যে সমস্ত কর্মসেক্টরগুলো রয়েছে, শ্রম সেক্টর রয়েছে, সেগুলো যেন বন্ধ করা না হয়। এদেরকে যেন বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে এদেরকে হয়তো একটা নীতিমালার আলোকে নিয়ে আসা যায়, কিন্তু এগুলো বন্ধ করা আসলে কোনো সমাধান নয়। বন্ধ করলে আমি মনে করি এই দেশের বেকারত্বের অভাবে অপরাধ আরও বেড়ে যাবে। বিশেষ করে আমি বলবো যে অটোরিকশা, যেই ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে, এই দেশে প্রায় 60 থেকে 70 লক্ষ অটোরিকশা চালক রয়েছে। এই 60 থেকে 70 লক্ষ অটোরিকশা মেরামতের জন্য, এগুলো তৈরির জন্য, এদের পার্টস আমদানির জন্য আরও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে আরও লক্ষ লক্ষ মানুষ কর্মরত রয়েছে। অর্থাৎ এই অটোরিকশা চালক, অটোরিকশা মেরামতকারী, অটোরিকশা বিক্রয়কারী, অটোরিকশা আমদানিকারক সব মিলিয়ে এবং তাদের পরিবারের সদস্যদের মিলিয়ে এইটার দ্বারা সুবিধাভোগী কমপক্ষে 2 কোটি মানুষ। 2 কোটি মানুষের জীবন জীবিকা এই ব্যাটারি চালিত অটোরিকশার সাথে জড়িত। আমি মনে করি এইটাকে বন্ধ না করার চেষ্টা করে এইটাকে যেন আরও আধুনিকায়ন করা হয়, এটাকে যেন আরও নীতিমালার আলোকে আওতায় নিয়ে আসা হয়। আমরা এটা চাই। আমরা চাই যে হকারদেরকে আপনারা উচ্ছেদ করে তাদেরকে কর্মসংস্থান থেকে আপনারা দূরে রাখবেন, তাদেরকে বেকার করবেন। এতে আমি মনে করি দেশের অপরাধ আরও বাড়বে, দেশের আইন শৃঙ্খলার অবনতি হবে। বরং এই হকারদেরকে কিভাবে একটা নীতিমালার আওতায় নিয়ে আসা যায়, এইটার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সকল যে ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তাদেরকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে দেশীয় যে কৃষি যন্ত্রপাতি তৈরি করা হয় বগুড়াতে, সেখানে সরকারের সহযোগিতা প্রয়োজন। আমি মনে করি সরকার যদি সহযোগিতা করে, দেশীয় কৃষি প্রযুক্তি উৎপাদন কারখানাগুলো আরও বেশি আকারে তারা কৃষি পণ্য উৎপাদন করতে পারবে এবং কৃষি যন্ত্রপাতি উৎপাদন করতে পারবে, সেখানে আরও বেশি শ্রমিকের প্রয়োজন হবে। আর ঢাকার কাছে কেরানীগঞ্জের জিঞ্জিরাতে, সেখানে এরকমভাবে দেশীয় প্রযুক্তিতে কিংবা বিদেশি প্রযুক্তি অনুসরণ করে এইখানে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন পণ্য তৈরি করে থাকে। এই ছোট ছোট কারখানাগুলোকে যদি সরকার সহযোগিতা করে, এখানেও হাজারো লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি আরএনজি সেক্টরকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, বাংলাদেশের যে রপ্তানি খাতকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেই দিকে আমি মনে করি সরকার যদি মনোযোগী হয়, তাহলে দেশের সকল শ্রমজীবী সকল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। এবং কর্মসংস্থানের ব্যবস্থা যদি তারপরও না করতে পারে, যারা কর্মসংস্থানের আওতার বাইরে থাকবে, অন্তত তাদের বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। অবশ্যই সেটা হতে হবে একটা ন্যূনতম জাতীয় মজুরির আলোকে। অর্থাৎ সরকারকে একটা ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে হবে। সেই মজুরির ভিত্তিতে দেশের সমস্ত শ্রমজীবী মানুষের মজুরি নিশ্চিত করতে হবে এবং শ্রমজীবী মানুষদের মধ্যে যারা কর্মসংস্থানের মধ্যে থাকবে না, অর্থাৎ যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না সরকার, তাদের বেকার ভাতা দিতে হবে। এবং যে চিকিৎসা, এইটাও আমাদের কল্যাণ রাষ্ট্রের অন্যতম একটা দাবি যে সম্পূর্ণ চিকিৎসার আমরা ফ্রি সার্বজনীন চিকিৎসা ব্যবস্থাটা চাই, যেটার মাধ্যমে দেশের সমস্ত মানুষ চিকিৎসা পাবে। কোনো মানুষ তারা নিঃস্ব হবে না। কোনো মানুষ আজকে শ্রমজীবী মানুষরা চিকিৎসা করা থেকে নিঃস্ব হয়। একটা ক্যান্সার আক্রান্ত পরিবার আজকে কিডনি যদি নষ্ট হয়ে যায়, কোনো একটা শ্রমিক পরিবারের সদস্যের, তাদের কিডনি ডায়ালিসিস করতে করতে এবং ক্যান্সারের কেমোথেরাপি দিতে দিতে সেই পরিবার নিঃস্ব হয়ে যায়। আমরা এরকম একটা চিকিৎসা ব্যবস্থা চাই, সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা, যেখানে সমস্ত শ্রমজীবী মানুষের ফ্রি চিকিৎসা নিশ্চিত করবে। তাদের যে প্যাথোলজি টেস্ট, সেটা এই সরকারি হাসপাতালে নিশ্চিত করবে। আমরা এরকম একটা স্বাস্থ্য ব্যবস্থা চাই। বিশেষ করে আমি বলবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে দুর্নীতিমুক্ত করে সেখানে যদি অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি টেস্ট সহ চিকিৎসা দেওয়া হয়, তাহলে তাদেরকে চিকিৎসার জন্য শহরের সরকারি হাসপাতাল আসতে হবে না। জেলার সরকারি হাসপাতালগুলোতে যদি পরিপূর্ণ চিকিৎসা দেওয়া হয় এবং দরিদ্র রোগীদের জন্য যদি ঔষধের ব্যবস্থা করা হয়, তাহলে এই সমস্ত হাসপাতালগুলোতে কোনো গরিব মানুষ চিকিৎসা করে একবার নিঃস্ব হয়ে যেতে হবে না। জেলার কিংবা সরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে, সেখানেও যদি এইভাবে সমস্ত মানুষের প্যাথোলজি টেস্ট এবং ঔষধ সহ এই গরিব খেটে খাওয়া মানুষের চিকিৎসা ব্যবস্থা করা হয়, তাহলে আমি মনে করি চিকিৎসা করে কেউ নিঃস্ব হবে না। এবং চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়ন এবং মানোন্নয়নের জন্য যারা জনপ্রতিনিধি রয়েছে, যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদেরকে অবশ্যই দেশের মধ্যে তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে। বিদেশে তাদের চিকিৎসা একেবারে নিষিদ্ধ করে দিতে হবে। যে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নির্বাচিত জনপ্রতিনিধি, তারা যেন বিদেশে চিকিৎসা নিতে না পারে, এই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি বলবো যে এই কল্যাণ রাষ্ট্রের এই ব্যবস্থাগুলোকে নিশ্চিত করার জন্য দুর্নীতি, সন্ত্রাস এবং অর্থ পাচার এই তিনটাকে বন্ধ করতে হবে। আর যেই অর্থ ইতিমধ্যে পাচার হয়ে গেছে সেই পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিনিয়োগ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাদের কর্ম নাই তাদের বেকার ভাতা দিতে হবে। যারা সারা জীবন পরিশ্রম করে রাষ্ট্রকে এইভাবে গড়ে তোলার পিছনে তারা যাদের শ্রম, মেধা সব ব্যয় করেছে, সেই শ্রমজীবী মানুষকে বৃদ্ধ বয়সে তাদেরকে পেনশন ভাতা দিতে হবে। তারা যেন তাদের পরিবারের উপর বোঝা না হয়ে থাকতে হয়, তারা যেন কারোর উপর বোঝা না হয়ে থাকতে হয়, এই জন্য তাদেরকে পেনশন ভাতার ব্যবস্থা করতে হবে। সারা জীবন যারা রাষ্ট্রকে গড়ে তোলার পিছনে সময় এবং অর্থ, শ্রম, মেধা সব ব্যয় করছে সেই শ্রমজীবী মানুষকে, অর্থাৎ বৃদ্ধদেরকে পেনশন ভাতা, প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, এই ভাতা দেওয়ার মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। তো এর মাধ্যমে আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র পাবো যে কল্যাণ রাষ্ট্র ইউরোপ, আমেরিকার মতো কল্যাণ রাষ্ট্র হবে, যেখানে আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মান, নরওয়ে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড এই সমস্ত রাষ্ট্রের মতো আমরাও একটি আধুনিক কল্যাণ রাষ্ট্রে পরিণত হব, যে রাষ্ট্রের সমস্ত মানুষ তাদের মৌলিক চাহিদা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে সুখে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।